সন্ধে বেলায় না শুধু শুধু বসে থাকতে ভাল লাগে না বল। বম্মা অনেকদিন গল্প বলেনি, গল্প শোনা হচ্ছে না, ভালো লাগে নাকি? চল না আজকে সবাই বম্মাকে ধরি গল্প বলার জন্য। অনেকদিনই বড় মা গল্প শোনায় না, চল আজকে বলি। ঠিক বলেছিস রে রিঙ্কি দিদি, সত্যি বড় মা আমাদের অনেকদিন গল্প শোনায়নি। বেশ গল্প বলতে বলি, চল একটা ভূতের গল্প বলতে বলবো। অনেকদিন ভূতের গল্প শোনা হয়নি, তবে কি জানি বড় মা ভূতের গল্প বলবে কিনা। ও বম্মা, বম্মা শুনছো? কি হয়েছে? কি কি জন্য ডাকছো? আরে তুমি অনেকদিন আমাদের না গল্প শোনাওনি, তা আজকে একটা গল্প বলো না, বেশ ভালোই লাগবে। সবাই তো বুঝে আছে এখানে, এই তো আমার মা, কাকিমা, এই যে ছেচ কাকিমা সবাই বসে আছে, পিকিমণিরা। তা তুমি একটা গল্প বলে শোনাও, আমাদের গল্প শুনতে খুব ভালো লাগে। আরে কি যে বলো, আমার আর গল্প মনে আছে? বয়স হচ্ছে তো, গল্প তো বলতে বসেছি। বলছো যখন, তো আমার আর মনে নেই, মনে হচ্ছে গল্প বলতে পারবো না, বুঝলে? বলছি ঠাম্মি, আমি তো শুনেছি আপনি নাকি খুব সুন্দর গল্প বলেন, তা আজকে একটা আমাকেও গল্প বলি শোনান না। আমার তো শুনতে খুব ভালো লাগে গল্প, তা আপনার কাছ থেকে একটা গল্পই শুনি। আমি তুমি যেন আবার ভূতের গল্প শুনিও না। এই সময় যদি ভূতের গল্প শুনি তাহলে তো আমার অসুবিধা হবে, ওই জন্যই তোমাকে বারণ করছি। তুমি অন্য কোনো গল্প শুনিও। দেখো কাণ্ড, তোরা তো তোদের ছেলেদের মতো তোরাও দেখি ছোট হয়ে গেছিস। আগে যখন এত বলছিস তখন একটা গল্প বলেই শোনায়। তবে হ্যাঁ, সেই জন্য বউ যখন বললো ভূতের গল্প বলবো না, তোদের একটা ছোট গল্পই শোনাই, তবে সেটা বুদ্ধির গল্প। তোদের দেখবো কি রকম বুদ্ধি আছে, বুঝেছিস? তুই তো আবার বললি থাক তোমার গল্প বলবে, তা তুই শুনলি কোথা থেকে? মা তোমায় যে বলতি, তুমি তো বুঝতেই পারতো না। আরে রিড বললো আজকে বম্মাকে ধরবো সবাই মিলে গল্প বলার জন্য, তাই জন্যই তো তোমায় বললাম যে বম্মা গল্প বলবে, চলো চলো। বলি কোথায় গেলে? ও বাবা, লাইট দিয়ে বসে পড়েছ। এই দেখো, আমার মেয়ে বললো নাকি ঠাকুমা গল্প বলবে, তা আমার মেয়ে তো বায়না ধরলো যে গল্প শুনবো, চলো বম্মা অনেকদিন গল্প বলেনি, তা চল গল্প শুনবো বলে আমরা চলে এসেছি। চেয়ার টিয়ার দাও বাবু, বসি। অনেকদিন ঠাকুমার গল্প শোনা হয়নি। তবে যখন তোরা ধরেছিস তাহলে একটা গল্প বলি। গল্পের নাম হচ্ছে সুখ আর শাড়ির স্বপ্ন কাহিনী। তাহলে বলতে শুরু করি, তোমরা শোনো, কেউ কথা বলবে না গল্পের মধ্যিখানে। আমি পরে এর শেষটা কি হবে তখন জিজ্ঞেস করবো, তোমরা উত্তর দিতে পারো কি আমি শুনবো, ঠিক আছে? এবার শোনো গল্পটা। কোনো এক সময়ে অনঙ্গ সেন নামে এক রাজা ভোগনগরে রাজত্ব করতেন। চূড়ামণি নামে রাজার একটি সুখ পাখি ছিল। রাজা তার প্রিয় পাখিটিকে খুব ভালোবাসতেন। রাজার এই পাখিটির একটি বিশেষত্ব ছিল, পাখিটি অতীত, বর্তমান ও ভবিষ্যতের কথা বলতে পারত। একদিন রাজা তার আদরের পোষা পাখিটিকে বললেন, তুমি তো অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দেখতে পাও, বলতো আমার রানী কে হবে, সে কেমন হবে এবং সে কোথায় আছে? সুখ পাখি চূড়ামণি বলল, চন্দ্রাবতী নামে একটি পরমা সুন্দরী নারী আছে। তিনি মগধরাজ বীরসেনের কন্যা। ভবিষ্যতে তিনি আপনার রানী হবেন। রাজা তার রাজ্যের দৈবজ্ঞ চন্দ্রকান্তকে নিজের বিবাহের কথা জিজ্ঞাসা করলেন। চন্দ্রকান্ত সমস্ত কিছু গণনা করে ওই একই মতামত দিলেন। রাজা এই ভেবে খুবই খুশি হলেন যে তার প্রিয় সুখ পাখিটি সবই সত্য কথা বলেছে। রাজা মগধরাজ বীরসেনের কাছে তার কন্যাকে বিবাহের প্রস্তাব দান করলেন। রাজকন্যা চন্দ্রাবতীর মঞ্জুরি নামে একটি শাড়ি পাখি ছিল। সেই পাখিটিও সবকিছু বলতে পারত।
একদিন রাজকন্যা তার পাখিটিকে জিজ্ঞাসা করলেন, বলো তো আমার সঙ্গে কার বিবাহ হবে, তিনি কেমন হবেন? ষাঁড়ি উত্তর দিল, ভোগনগরের রাজা অনঙ্গ সেন আপনার স্বামী হবেন, তিনি অত্যন্ত সুপুরুষ। এইভাবে অনঙ্গ সেন ও চন্দ্রাবতী পাখির মাধ্যমে উভয়ের কথা জানতে পেরে পরস্পরের প্রতি অনুরক্ত হলেন এবং বিবাহের জন্য অপেক্ষা করতে লাগলেন। অনঙ্গ সেনের দূত এসে চন্দ্রাবতীর পিতার কাছে বিবাহের প্রস্তাব দান করলে চন্দ্রাবতীর পিতা তা সাদরে গ্রহণ করলেন এবং শুভ দিনে মহা ধুমধাম করে অনঙ্গ সেনের সঙ্গে চন্দ্রাবতীর বিবাহ হয়ে গেল। চন্দ্রাবতী ও অনঙ্গ সেনের দুজনেই খুব সুখী। একদিন চন্দ্রাবতী অনঙ্গ সেনকে বললেন, মহারাজ, আমরা এই দুটি পাখির জন্যই আজ একত্র হয়েছি, আপনি এই পাখি দুটিকে একসঙ্গে রাখুন, ওরাও তাহলে সুখী হবে। পাখি দুটিকে এক খাঁচায় রাখার পর ওরা বেশ সুখেই থাকে। একদিন হঠাৎ পাখি দুটোর মধ্যে তর্ক বাঁধল। সুখ বলল, এই পৃথিবীতে সকলেই এসেছে ভোগ করতে, পৃথিবীতে এসেও যদি কেউ ভোগ না করে তাহলে তার জন্ম বৃথা, তুমি কেন সব সময় উদাস থাকো? ষাঁড়ি বলল, পুরুষরা অত্যন্ত স্বার্থপর, অধর্মী এবং নিষ্ঠুর প্রকৃতি হয়, আমি পুরুষদের ঘৃণা করি। সুখ বলল, মেয়েরা অত্যন্ত কুটিল ও মিথ্যাবাদী হয়। রাজা এই দুজনের তর্ক শুনে বললেন, তোমরা এত ঝগড়া করছো কেন? ষাঁড়ি বলল, পুরুষরা সত্যি নিজ প্রকৃতির হয়, আমি আপনাকে আরেকটি সত্য ঘটনা শোনাবো। মহাজন নামে এক ধনী বণিক ইলাপুর নামক একটি স্থানে বাস করতেন। মহাজনের প্রচুর অর্থ থাকা সত্ত্বেও তার মনে কোনো শান্তি ছিল না। তিনি ছিলেন নিঃসন্তান, প্রচুর পূজা করে ও দেবতার কাছে মানত করে অবশেষে তার একটি সন্তান হল। বণিক তো এই পুত্রকে পেয়ে খুব খুশি, পুত্রের নাম দিলেন তিনি নয়নানন্দ। নয়নানন্দ ছিল অত্যন্ত দুষ্টু প্রকৃতি, তার সঙ্গীরা ছিল অত্যন্ত বদ প্রকৃতি। লেখাপড়ায় তার একবারেই মন ছিল না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার বদগুণও বাড়তে লাগলো। মহাজনের হঠাৎ মৃত্যু হলো। বাবার মৃত্যু হওয়ার পর নয়নানন্দ হঠাৎ করে প্রচুর টাকা পাওয়াতে সে ওই টাকা উড়াতে শুরু করলো। বন্ধু বান্ধব জুটিয়ে নয়নানন্দ খুব আমোদ করতে শুরু করলো। কিছুদিনের মধ্যেই নয়নানন্দের সব টাকা শেষ হয়ে গেল। নয়নানন্দ পথের ভিখারি হয়ে গেল। এই সময় ইলাপুর থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে একদিন নয়নানন্দ চন্দ্রপুরে এসে হাজির হলো। চন্দ্রপুরে তার বাবার বন্ধু হেমগুপ্ত থাকতেন। হেমগুপ্ত বন্ধুর ছেলে নয়নানন্দকে দেখে ভারী খুশি হলেন। নয়নানন্দ মিথ্যা কথায় পারদর্শী ছিল। সে তার বাবার বন্ধুকে বলল, আমি অনেকগুলো জাহাজ নিয়ে সিংহল দ্বীপে বাণিজ্য করতে যাচ্ছিলাম। সমুদ্রে হঠাৎ ঝড় ওঠায় জাহাজ ডুবি হয়। আমি কোনো মতে প্রাণে বেঁচেছি। এই কাহিনী বলে সব কয়েক ফোঁটা জলও ফেললো। নয়নানন্দের কথা শুনে হেমন্তগুপ্ত খুব কষ্ট পেলেন। তিনি মনে মনে ভাবলেন তার কন্যা রত্নাবতীর সঙ্গে তিনি নয়নানন্দের বিবাহ দেবেন। নয়নানন্দ তার বন্ধুর পুত্র, তার মতো ধনী ও সুপুরুষ পাত্র পাওয়া বিরল। হেমন্তগুপ্ত তার স্ত্রীকে এই প্রস্তাব দিতে তিনিও খুব খুশি হলেন। নয়নানন্দকে বিবাহের কথা বলতেই সেও রাজি হলো। খুব ধুমধাম করে নয়নানন্দের সঙ্গে রত্নাবতীর বিবাহ হলো। বেশ কিছুদিন নয়নানন্দ রত্নাবতীর সঙ্গে সুখেই দিন কাটলো। নয়নানন্দের এই একঘেয়ে জীবন আর ভালো লাগছিল না, তাই সে জীবনে আগের মতো উচ্ছৃঙ্খলতা চাইছিল। একদিন সে তার স্ত্রী রত্নাবতীকে বলল, চলো আমি তোমাকে নিয়ে দেশে যাব, দেশের জন্য মন খারাপ লাগছে, তুমি বাবা মাকে বলে দেশে যাওয়ার ব্যবস্থা করো। রত্নাবতী তার মাকে এই কথা বলতেই তারা খুশি মনে নয়নানন্দ রত্নাবতীর দেশে যাওয়ার ব্যবস্থা করলো। মেয়েকে উপহার হিসেবে তারা প্রচুর অর্থ ধন্য রত্ন দিলেন। পথে যেতে যেতে বিশাল বন পড়ল। নয়নানন্দ তার স্ত্রীকে বলল, এই বনে খুব দস্যুর ভয় আছে, পালকি বাহকদের ফিরে যেতে বলো, সাধারণ গরিবের বেশে আমরা যাব, তাহলে আমাদের কেউ সন্দেহ করতে পারবে না। তোমার সব অলংকার তুমি পুটলিতে বেঁধে দাও। এই বলে পালকি বাহকদের বিদায় দেওয়া হলো।
রত্নাবতীও তার স্বামীর কথা বিশ্বাস করে স্বামীকে সব অলংকার ও অর্থ দান করলো। রত্নাবতীর স্বামী নয়নানন্দের মাথায় ছিল দুষ্ট বুদ্ধি, তাই পথে চলতে চলতে নয়নানন্দ রত্নাবতীকে একটা কুয়োর মধ্যে ঠেলে ফেলে দিয়ে সব অর্থ অলংকার নিয়ে পালিয়ে গেল। রত্নাবতী ওই নির্জন বনে কুয়োর মধ্যে পড়ে তার বাবা মার নাম করে চিৎকার করে কাঁদতে লাগলো। একজন লোক তখন সেই স্থান দিয়ে যাচ্ছিল। সে কান্নার আওয়াজ শুনে কুয়োর মধ্যে তাকিয়ে দেখলো যে এক সুন্দরী রমণী সেখানে পড়ে কাঁদছে। কুয়ো থেকে তুলে সে রত্নাবতীকে কুয়োয় পড়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করাতে সে আর সত্যি কথা বলল না। সে বলল যে আমি চন্দ্রপুরের হেমগুপ্ত বণিকের কন্যা রত্নাবতী। স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ি যাওয়ার সময় দস্যুরা আমার সব অলংকার কেড়ে নিয়ে আমাকে এই কুয়োর মধ্যে ফেলে দিয়েছে। আমার স্বামীকে তারা মারতে মারতে নিয়ে চলে গেছে। রত্নাবতীর সব কথা শুনে লোকটি তাকে তার বাবার কাছে দিয়ে এলো। নয়নানন্দ দেশে ফিরে স্ত্রীর সব অলংকার বিক্রি করে সুখের সাগরে জীবন ভাসিয়ে দিল। মদ ও জুয়ায় নেশায় সে ডুবে রইল। কিছুদিন পর সব টাকা পয়সা শেষ হলে সে ভাবলো যাই শ্বশুর বাড়ি গিয়ে কিছু পয়সা হাতিয়ে নিয়ে আসে। রত্নাবতী তার স্বামীকে দেখে অবাক হলো। স্বামীর প্রতি রাগ থাকলেও রত্নাবতী ভাবলো অতি পরম দেবতা, নয়নানন্দ হয়তো ভুল করে তার প্রতি খারাপ ব্যবহার করেছে। রত্নাবতী তার স্বামীকে বলল, তুমি কিছু চিন্তা করো না, আসল ঘটনা আমি কাউকে বলিনি। আমার বাড়ির লোকেরা জানে যে দস্যুরা আমায় ধরে নিয়ে গিয়ে সব অলংকার কেড়ে আমায় কুয়োয় ফেলে দিয়েছিল। আমাকে বাঁচাতে গিয়ে তুমি দস্যুদের হাতে বন্দী হয়েছিলে। তুমি আমাকে ফেলে কোথাও যেও না। রত্নাবতী রাত্রে তার বাবার দেয়া সব অলংকার পরে স্বামীর কাছে এলো। স্বামীকে পেয়ে সে খুব খুশি হলো। রাত্রে রত্নাবতী ঘুমিয়ে পড়লে তার স্বামী তাকে ছুরি দিয়ে হত্যা করে সব অলংকার নিয়ে পালিয়ে গেল। শাড়ি বলল, মহারাজ, এই কাহিনী আমার নিজের চোখে দেখা। পুরুষ জাতির প্রতি আমার এত ঘৃণা যে আমি সব সময় তাদের থেকে দূরে থাকি। রাজা এরপর চূড়ামণিকে বলল, স্ত্রী জাতির প্রতি তোমার এত রাগ কেন? সুখ বলল, এবার আমার কাহিনী শুনুন মহারাজ। সাগর দত্ত নামে এক বণিক কাঞ্চনপুর নগরে বাস করতেন। শ্রী দত্ত নামে তার এক রূপবান ও গুণবান পুত্র ছিল। অনঙ্গপুরের সোম দত্ত নামে এক বণিক কন্যার জয়শ্রীর সঙ্গে শ্রী দত্তের বিবাহ হয়েছিল। শ্রী দত্ত বাণিজ্য করতে বিদেশে গেলে জয়শ্রী তার বাবার কাছে এসে থাকতে লাগলো। বহুদিন কেটে গেল, শ্রী দত্ত ফিরে আসছে না দেখে জয়শ্রী ভাবতে লাগলো, আমার সব বন্ধুরা স্বামী নিয়ে কত সুখে সংসার করছে, আমি একা কষ্ট পাচ্ছি। জয়শ্রী তার এক প্রিয় সখীকে এই কথা বলতে সে বলল, চিন্তা করো না, ঈশ্বর চাইলে সব ঠিক হয়ে যাবে। জয়শ্রী একদিন জানালার ধারে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়েছিল। হঠাৎ সে একজন রূপবান যুবককে দেখতে পেল। জয়শ্রী তাকে দেখে মুগ্ধ হয়ে সখীকে বলল, ওই যুবকের সঙ্গে আমার আলাপ করিয়ে দাও। সখী তখন ওই যুবকের কাছে গিয়ে বলল, সোমদত্তর কন্যা আপনার সঙ্গে কথা বলতে চায়। আপনি যদি আজ সন্ধ্যায় আমার গিয়ে আসেন তো খুব ভালো হয়। যুবক সখীর প্রস্তাবে রাজি হলো। সে সন্ধ্যাবেলা এলো। সখী তখন জয়শ্রীকে খবর দিল। জয়শ্রী বলল, সে রাত্রে এসে যুবকের সঙ্গে দেখা করবে। এরপর প্রতিদিন রাত্রেই সে যুবকের সঙ্গে দেখা করত। কিছুদিন পর শ্রীদত্ত ফিরে এলো। জামাইকে পেয়ে শ্বশুর শাশুড়ি খুশি হলেও জয়শ্রী খুব বিরক্ত হলো। জয়শ্রীর জন্য স্বামী শ্রীদত্ত অনেক মূল্যবান অলংকার ও শাড়ি আনলেও জয়শ্রী বিরক্ত হয়ে তা ছুঁড়ে ফেললো। রাত্রে ক্লান্ত হয়ে তার স্বামী ঘুমিয়ে পড়লে জয়শ্রী মূল্যবান অলংকার ও শাড়ি পরে সেই যুবকের সঙ্গে দেখা করতে গেল। এত রাতে একজন নারীকে এত অলংকার পরে যেতে দেখে একজন চোর জয়শ্রীর পিছু নিল। জয়শ্রীর সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করার সময় সেই যুবককে এক সাপ কামড়ে দিল। জয়শ্রী যখন সেই যুবকের সঙ্গে দেখা করতে গেল তখন তার মৃত্যু হয়েছে। জয়শ্রী সেই কথা বুঝতে না পেরে দেরি করে আসার জন্য দুঃখ প্রকাশ করতে লাগলো। চোরটি দূর থেকে সব দেখে হাসতে লাগলো। সামনে শিরিষ গাছে একটা পিশাচ বসেছিল। জয়শ্রী কাণ্ড কারখানা দেখে বিরক্ত হয়ে ওই পিশাচ ওই মৃত যুবকের শরীরে ঢুকে হঠাৎ লাফিয়ে উঠে জয়শ্রীর নাকের ডগা দাঁত দিয়ে কেটে নিয়ে গাছে চড়ে বসলো।
জয়শ্রী কিছুক্ষণ পরে বুঝতে পারলো যে ওই যুবককে মৃত। সে তখন কাঁদতে কাঁদতে সখীর কাছে গিয়ে সব বলল। সখীকে সে বলল, এই অবস্থায় আমি বাড়ি ফিরতে পারি না, এখন মৃত্যুই আমার একমাত্র পথ। জয়শ্রী হঠাৎ বলল, এক কাজ করি, আমি কাঁদতে কাঁদতে ঘরে ঢুকবো, সকলে আমার কান্না শুনে ছুটে এলে আমি বলবো আমার স্বামী রাগে অন্ধ হয়ে আমার নাকের ডগা কেটে দিয়েছে। জয়শ্রী এই বলে কাঁদতে কাঁদতে ঘরে ঢুকলো। বাড়ির সকলে এসে দেখলো জয়শ্রীর নাক কাটা, রক্তে তার কাপড় ভেসে যাচ্ছে। তারা জয়শ্রীকে এই ঘটনার কারণ জিজ্ঞাসা করলে জয়শ্রী বলল, এই খুনে স্বামী আমার এই অবস্থা করেছে। জয়শ্রীর কথা সকলে বিশ্বাস করলো। তারা শ্রীদত্তকে চরম অপমান করলো। শ্রীদত্ত বলল, আমার স্ত্রী অত্যন্ত নীচ প্রকৃতি, তাই সে আমার সঙ্গে এরূপ ব্যবহার করলো। স্ত্রীলোকের চরিত্র দেবতার পক্ষে বোঝাও অসাধ্য। পরদিন শ্রীদত্তকে বিচারের জন্য নগরের কোঠালের হাতে তুলে দেওয়া হলো। সব শুনে বিচারপতি শ্রীদত্তকে শুলে চড়ানোর আদেশ দিলেন। চোরটি বিচারালয়ে কিছুটা দূরে দাঁড়িয়েছিল, তার হৃদয়েও মায়া দয়া ছিল। সে এসে বিচারপতিকে বলল, আপনি একজন নিরীহ মানুষকে শাস্তি দিচ্ছেন। এই বলে পুরো ঘটনাটি সে বলল। জয়শ্রীর সখীর বাড়িতে লোক পাঠানো হলো। সেখানে মরা মানুষটি পড়েছিল এবং জয়শ্রীর কাটা নাকের ডগাও আনা হলো। শ্রীদত্তকে পুরস্কার দেয়া হলো। বেতাল এই গল্প বলে মহারাজ বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করলো, বলো তো জয়শ্রী ও নয়নানন্দের মধ্যে কে বেশি দোষী? বলো, এবার তোমরা বলো কে দোষী। ওটা তো শুনলে, এবার বলো তো। আরে বম্মা, আমরা কি বলতে পারবো কি দোষী? আর তুমি গল্পটা যখন বলতো তুমি ঠিকটা বলে দাও। তো তাহলে কে কিছু বলতে পারলে না তো? ওরা দুজনেই সমান দোষী ছিল। আর তারপর কি হলো জানো? বেতাল বিক্রমাদিত্যের কাছ থেকে সঠিক উত্তর পেয়ে শ্মশানের গাছে গিয়ে আবার ঝুলে পড়ল। ব্যাস, আমার গল্পটাও ফুরিয়ে গেল। আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলটা বেশি করে দেখবে, সাবস্ক্রাইব